আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, মঞ্চের আমাদের আজকে আলোচনায় আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্টের কাছ থেকে অভিনন্দন বার্তা নিয়ে খুশি হওয়ার অনেক কিছু আছে, কিন্তু এই চিঠিতে উল্লেখ করা 3টি বিশেষ বার্তা এমন কিছু বিষয়কে নির্দেশ করছে যেগুলোর আলোকে অনেকে মনে করছেন এই চিঠিটি আসলে এক ধরনের কন্ডিশনাল গ্রিটিং বা শর্তযুক্ত শুভেচ্ছা। প্রথমত, চিঠিতে ট্রাম্প বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। প্রশ্ন হলো, বাংলাদেশ আর যুক্তরাষ্ট্রের মধ্যে যে প্রতিরক্ষা চুক্তিগুলো এখন আছে সেগুলো মূলত কিছু প্রজেক্ট নির্ভর চুক্তি। গত 10 বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র চেষ্টা করে আসছে বাংলাদেশের সাথে আকসা এবং জিসুমিয়া এই 2 অস্ত্র চুক্তি করতে। শেখ হাসিনা আমলে বাইডেন প্রশাসন যেটিতে ব্যর্থ হয়েছিল, ট্রাম্প প্রশাসনকে এবার সেটিতে সফল হতে চাইছে। দ্বিতীয়ত, নির্বাচনের মাত্র 3 দিন আগে অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রের সাথে গোপন বাণিজ্য চুক্তি করে যে বোঝা তারেক রহমানের সরকারের উপর চাপিয়ে দিয়ে গেছে, ট্রাম্পের চিঠিতে সে চুক্তি অনুসরণের তাগিদ আছে। এদিক থেকে চিন্তা করলে ডোনাল্ড ট্রাম্পের চিঠিটি যুক্তরাষ্ট্রের জন্য একটি সফল বিজনেস ডিলের ফলো আপ, আর তারেক রহমানের সরকারের জন্য বিষয়টি দ্বিমুখী তলোয়ার। তৃতীয়ত, ইন্দো প্যাসিফিক অঞ্চলে ট্রাম্পের চিঠিতে যে মিত্র দেশগুলোর কথা বলা হয়েছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারত। এখানে চীনের প্রভাব রুখতে ওয়াশিংটনের যে সুদূর প্রসারী কৌশল, সে কৌশল থেকে বাংলাদেশের নতুন সরকার কিভাবে বেরিয়ে আসবে, বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানিয়েছেন তিনি। ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার 18 ফেব্রুয়ারি হোয়াইট হাউস এই চিঠি পাঠায়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার ট্রাম্পের ওই চিঠি তাদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে। দর্শক, ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন বার্তায় যে ভাষা ব্যবহার করা হয়েছে তা বেশ ইঙ্গিতবহ। ট্রাম্প যখন একটি বিজয়কে ঐতিহাসিক বলেন এবং সেই সাথে সুনির্দিষ্ট প্রতিরক্ষা চুক্তির কথা স্মরণ করিয়ে দেন, তখন বুঝতে হবে ওয়াশিংটন এই মুহূর্তে ঢাকাকে তাদের আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে দেখতে অত্যন্ত আগ্রহী। এই চিঠিটি এমন এক সময় এসেছে যখন বাংলাদেশ একটি দীর্ঘকালীন রাজনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে নতুন করে পথ চলা শুরু করেছে। ট্রাম্পের এই বার্তায় মূলত 3টি প্রধান দিক উঠে উঠেছে। প্রথমত, নতুন সরকারকে সমর্থন জানানো। দ্বিতীয়ত, বকেয়া প্রতিরক্ষা চুক্তিগুলোর স্বাক্ষরের মাধ্যমে সামরিক সম্পর্কের গুণগত পরিবর্তন আনা। এবং তৃতীয়ত, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের করা বাণিজ্য চুক্তিটি বাস্তবায়নে বর্তমান সরকারকে বাধ্য রাখা। অনেকে মনে করছেন এই চিঠিটি এক ধরনের কন্ডিশনাল গ্রিটিং বা শর্তযুক্ত শুভেচ্ছা, অর্থাৎ যুক্তরাষ্ট্র তার অত্যাধুনিক প্রযুক্তি এবং সামরিক সরঞ্জাম সরবরাহের যে প্রতিশ্রুতি দিচ্ছে তার বিনিময়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে একটি আমূল পরিবর্তন প্রত্যাশা করছে। এটি স্পষ্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসন অনেক বেশি লেনদেনমূলক আচরণ করছে, যেখানে প্রতিটি কূটনৈতিক বার্তার পেছনে একটি সুনির্দিষ্ট বাণিজ্যিক এবং প্রতিরক্ষা বিষয়ক কৌশলগত লক্ষ্য থাকে। ট্রাম্প তার চিঠিতে প্রতিরক্ষার সহযোগিতার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে বলেছেন, তারেক রহমান প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করতে কার্যকর পদক্ষেপ নেবেন, যা শেষ পর্যন্ত বাংলাদেশের সামরিক বাহিনীকে আমেরিকার তৈরি অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহারের সুযোগ করে দেবে। প্রশ্ন হলো, বাংলাদেশের সাথে বর্তমানে যুক্তরাষ্ট্রের সাথে কি ধরনের অস্ত্র ও প্রতিরক্ষা চুক্তি আছে? বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্কের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এটি দীর্ঘকাল ধরে মূলত প্রশিক্ষণ, মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবেলা কেন্দ্রিক ছিল। তবে ট্রাম্পের এই চিঠিটি এই সম্পর্ককে একটি নতুন স্তরে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বর্তমানে কোনো বৃহৎ আকারের অস্ত্র ক্রয় বা পূর্ণাঙ্গ সামরিক জোটের চুক্তি নেই, তবে উভয় দেশ বেশ কিছু প্রতিরক্ষার সংলাপ ও স্বল্প পরিসরের সহযোগিতার মাধ্যমে যুক্ত। 2014 সাল থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রায় $78.45 মিলিয়ন ফরেন মিলিটারি ফাইন্যান্সিং বা FMF এবং $14.5 মিলিয়ন ইন্টারন্যাশনাল মিলিটারি এডুকেশন অ্যান্ড ট্রেনিং বা IMET সহায়তা প্রদান করেছে। এই সহায়তার আওতায় বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য কাটার ভেসেল, সেনাবাহিনীর জন্য MRAP যান এবং বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি সংগ্রহ করেছে। কিন্তু
এগুলো সবই ছিল খণ্ডকালীন এবং নির্দিষ্ট প্রজেক্ট ভিত্তিক। ট্রাম্প এখন যে নিয়মিত প্রতিরক্ষা চুক্তির কথা বলছেন তা এই খণ্ডকালীন সহযোগিতার কাঠামোকে একটি দীর্ঘস্থায়ী ও আইনগত ভিত্তি দিতে চায়। এখানে প্রশ্ন দেখা দিচ্ছে, বিগত বাইডেন সরকার যে দুটি অস্ত্র চুক্তি বাংলাদেশের আওয়ামী লীগ সরকার আমলে করতে ব্যর্থ হয়েছিল সেগুলোকে এবার ট্রাম্প প্রশাসন করে ফেলতে চান বা করার ইঙ্গিত দিয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকার আমলে আকসা এবং জিসিমিয়া চুক্তি দুটি বারবার আলোচনায় আসলেও তৎকালীন সরকার সেগুলো স্বাক্ষরে অনীহা দেখিয়েছিল। আকসা বা অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট এবং জিসোমিয়া বা জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট মূলত লজিস্টিক্স সাপোর্ট এবং তথ্য আদান প্রদান সংক্রান্ত দুটি চুক্তি, যা মার্কিন সামরিক হার্ডওয়্যার হস্তান্তরের পূর্ব শর্ত হিসেবে কাজ করে। আকসা চুক্তির মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনী একে অপরের লজিস্টিক সুবিধা যেমন জ্বালানি, খাবার, মেরামত সরঞ্জাম এবং বন্দর সুবিধা ব্যবহার করতে পারে। এটি মূলত মার্কিন নৌবাহিনীকে বঙ্গোপসাগরে আরও সহজে বিচরণ করার সুযোগ করে দেবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে 2002 সালে শ্রীলঙ্কার সঙ্গে চুক্তিটি সই করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে জিসুমিয়া হলো একটি অত্যন্ত সংবেদনশীল চুক্তি যা গোপন সামরিক তথ্য এবং গোয়েন্দা তথ্যের সুরক্ষা নিশ্চিত করে। যুক্তরাষ্ট্র সাধারণত F-16 ফাইটার জেট বা অ্যাপাচি হেলিকপ্টারের মতো উচ্চমানের প্রযুক্তি বিক্রি করার আগে জিসুমিয়ার স্বাক্ষর বাধ্যতামূলক করে থাকে। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র যে 4টি সামরিক চুক্তি সই করেছে তার মধ্যে এটি অন্যতম। 2002 সালে ভারতের সঙ্গে চুক্তিটি সই করেছে যুক্তরাষ্ট্র। 2013 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় সফরে রাশিয়া গিয়েছিলেন। তখন $100 কোটি সামরিক সরঞ্জাম কেনার চুক্তি হয়েছিল দুই দেশের মধ্যে। তারপর থেকে যুক্তরাষ্ট্র আকসা ও জিসুমিয়া এই চুক্তি দুটি করার জন্য বাংলাদেশের সাথে আলোচনা শুরু করেছিল। 2019 সালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চুক্তি দুটির খসড়া দেওয়া হয়েছিল বাংলাদেশকে। এরপর 2022 সালের মার্চে ঢাকায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে 8ম অংশীদারি সংলাপে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই দুটি অস্ত্র চুক্তির নথি হস্তান্তর করা হয়েছিল। কিন্তু 2023 সালের 10ই আগস্ট তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাংবাদিকদের বলেছিলেন, জাতীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে জিসুমিয়া ও আকসা চুক্তি সই হবে না। তখন ভেস্তে গিয়েছিল মার্কিন বাইডেন প্রশাসনের উদ্যোগ। এরপর অধ্যাপক ইউনূসের আমলে যুক্তরাষ্ট্র সহ অনেকের সাথে অনেক গোপন চুক্তি হলেও এই চুক্তি দুটির কথা শোনা যায়নি। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কেন এখন এই চুক্তিগুলো করতে মরিয়া? এর কারণ মূলত ভূ রাজনৈতিক। 2025 সালে মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলে স্পষ্ট করা হয়েছে, ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব সংকুচিত করা ওয়াশিংটনের শীর্ষ অগ্রাধিকার। বাংলাদেশ যেহেতু ভারত মহাসাগরীয় অঞ্চলের এক কৌশলগত কেন্দ্রে অবস্থিত, তাই বাংলাদেশকে একটি সক্ষম সামরিক শক্তিতে রূপান্তর করে তাকে মার্কিন কমান্ড স্ট্রাকচার লজিস্টিক্সের সাথে যুক্ত করা ওয়াশিংটনের জন্য অত্যন্ত জরুরি। ট্রাম্পের চিঠিতে অত্যাধুনিক বিশ্বের সেরা সামরিক সরঞ্জাম ব্যবহারের যে সুযোগের কথা বলা হয়েছে তা আসলে এই দুটি চুক্তি স্বাক্ষরের বিনিময়ে একটি টোপ হিসেবে ব্যবহার করা হতে পারে। দর্শক, ট্রাম্প তার চিঠিতে লিখেছেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের দারুণ গতি ধরে রাখতে তারেক রহমান ডোনাল্ড ট্রাম্পকে সাহায্য করবেন। নির্বাচনের ঠিক 3 দিন আগে 9 ফেব্রুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্রের সাথে একটি দীর্ঘমেয়াদী বাণিজ্য চুক্তি বা এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড আর্ট স্বাক্ষর করে। চুক্তির গোপনীয়তা এবং তড়িঘড়ি করে স্বাক্ষরের বিষয়টি এরই মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। অর্থনীতিবিদ এম রাজ্জাক এবং আনু মোহাম্মদের মতো বিশ্লেষকরা একে আধুনিক দাসত্বের দলিল হিসেবে মন্তব্য করেছেন। এই চুক্তির অধীনে বাংলাদেশ প্রায় 7,132টি মার্কিন পণ্যকে শুল্কমুক্ত বা নামমাত্র শুল্কে প্রবেশের অধিকার দিয়েছে। এর বিপরীতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের উপর শুল্ক 20% থেকে কমিয়ে মাত্র 19% করেছে। এই 1% শুল্ক ছাড়ের বিনিময়ে বাংলাদেশকে যে বিশাল বাজার মার্কিন কৃষিপণ্য, এলএনজি এবং বিমানের জন্য উন্মুক্ত করতে হয়েছে তাকে অসম বাণিজ্য হিসেবে দেখা হচ্ছে। এই চুক্তির সবচেয়ে উদ্বেগের দিক হলো জ্বালানি ও বিমান ক্রয়ের বাধ্যবাধকতা। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের এই মুহূর্তে এত বিপুল পরিমাণ অর্থ দিয়ে বোয়িং বিমান কেনার সক্ষমতা নেই। ফলে ক্রয়গুলো সম্পন্ন করতে বাংলাদেশকে IMF বা অন্যান্য সংস্থা থেকে চড়া সুদে ঋণ নিতে হবে, যা দেশের ঋণ সংকটকে আরো বাড়িয়ে দেবে। অন্যদিকে এলএনজি গ্রুপের ক্ষেত্রে অ্যাক্সিলারেট এনার্জির সাথে যে চুক্তি হয়েছে তার দাম বাজার মূল্যের চেয়ে অনেক বেশি বলে অভিযোগ উঠেছে। বিশ্লেষকরা মনে করেন বাণিজ্য চুক্তির বাস্তবায়ন হলো একটি দ্বিমুখী তলোয়ার। চুক্তির সমর্থকরা বলেছেন 19% শুল্ক হারের ফলে বাংলাদেশ ভারতের
18% সাথে প্রতিযোগিতা করতে পারবে। কিন্তু সমালোচকরা বলছেন মার্কিন তুলা আমদানির যে শর্ত দেওয়া হয়েছে তা পোশাক খাতের উৎপাদন খরচ এতটাই বাড়িয়ে দেবে যে এই 1% শুল্ক ছাড় কোনো কাজে আসবে না। এছাড়া ডিজিটাল বাণিজ্য সংক্রান্ত যে বিধিনিষেধ চুক্তিতে আরোপ করা হয়েছে তার ফলে বাংলাদেশ ভবিষ্যতে চীনের কোনো ডিজিটাল প্রযুক্তি বা ডাটাবেস ব্যবস্থা গ্রহণে বাধার সম্মুখীন হতে পারে। এটি বাংলাদেশের নিজস্ব সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তিগত স্বায়ত্তশাসনের উপর একটি বড় আঘাত হতে পারে। সুতরাং চুক্তিটি মেনে চলা বাংলাদেশের জন্য লাভজনক হওয়ার চেয়ে বেশি এটি বেঁচে থাকার বাধ্যবাধকতা হয়ে দাঁড়িয়েছে। আবার যুক্তরাষ্ট্র তার 2025 সালের ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে স্পষ্টভাবে বাংলাদেশকে চীনের ট্রেড ডেফিসিট ডিসপ্যারিটি থেকে সরিয়ে আনার কথা বলেছে। ওয়াশিংটন আসলে বাংলাদেশকে চীনের সরবরাহ ব্যবস্থা বা সাপ্লাই চেইন থেকে বিচ্ছিন্ন করে নিজেদের বলয়ে নিয়ে আসতে চাইছে। একে বলা হচ্ছে স্ট্রাকচারাল এক্সক্লুশন। বাণিজ্য চুক্তির একটি অন্যতম শর্ত হলো বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের শুল্কমুক্ত পোশাক রপ্তানি করতে চায় তবে সেই পোশাকে ব্যবহৃত কাঁচামাল সুতা ও তুলা অবশ্যই যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে হবে। বর্তমানে বাংলাদেশের পোশাক শিল্পের 80% কাঁচামাল চীন থেকে আসে। এই কাঁচামাল যদি এখন যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে কিনতে হয় তবে বাংলাদেশের পোশাকের উৎপাদন খরচ বেড়ে যাবে এবং আন্তর্জাতিক বাজারে এর প্রতিযোগিতা করার ক্ষমতা কমে যাবে। সুতরাং চীনের প্রভাব কমাতে গিয়ে যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশকে একটি নীতিগত দোটানার মধ্যে ফেলে দিয়েছে। একদিকে বাংলাদেশ চীনের কাছ থেকে সাশ্রয়ী মূল্যের সামরিক সরঞ্জাম ও অবকাঠামো ঋণ পাচ্ছে, যেমন মংলা বন্দর আধুনিকায়ন বা ড্রোন তৈরির কারখানা। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে নিরাপত্তা গ্যারান্টি ও উচ্চ প্রযুক্তির প্রস্তাব আসছে। ট্রাম্পের অভিনন্দন বার্তাটি মূলত বাংলাদেশকে এই দুই শক্তির একটিকে বেছে নেওয়ার জন্য পরোক্ষ তাগাদা দিচ্ছে। দর্শক, ইন্দো প্যাসিফিক অঞ্চলে ট্রাম্পের চিঠিতে যে মিত্র দেশগুলোর কথা বলা হয়েছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারত। মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং হোয়াইট হাউসের নথিপত্র অনুযায়ী ভারতকে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মেজর ডিফেন্স পার্টনার হিসেবে গণ্য করা হয়। ট্রাম্পের অভিনন্দন বার্তায় আঞ্চলিক মিত্রদের সাথে সহযোগিতার কথা বলার মাধ্যমে মূলত একটি বার্তা দেওয়া হয়েছে বাংলাদেশের নতুন সরকারকে অবশ্যই নয়াদিল্লির নিরাপত্তা উদ্বেগগুলোকে গুরুত্ব দিতে হবে এবং ভারতের সাথে একটি স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে হবে। তবে এখানে একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। 2024 সালের আগস্টের পর ভারত ও বাংলাদেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে তার সুযোগে যুক্তরাষ্ট্র এখন সরাসরি ঢাকার সাথে ডিল করতে চাইছে। ভারত ও যুক্তরাষ্ট্র উভয়ই বাংলাদেশের চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে শঙ্কিত। ট্রাম্পের বার্তাটি এমন এক সময় এসেছে যখন ভারতও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ পাঠিয়েছেন। ট্রাম্পের চিঠিতে মিত্রদের কথা বলার অর্থ হলো বাংলাদেশ যদি মার্কিন বলয়ে প্রবেশ করে তবে ভারত ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান সমস্যাগুলো যেমন সীমান্ত হত্যা বা তিস্তা চুক্তির সমাধানে ওয়াশিংটন একটি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে। অর্থাৎ ওয়াশিংটন ঢাকাকে এই বার্তা দিচ্ছে যে ভারত ও যুক্তরাষ্ট্র মিলে এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে এবং বাংলাদেশকে এই ত্রিমুখী সমীকরণে যুক্ত হতে হবে। আমাদের বিশ্লেষণ হলো ডোনাল্ড ট্রাম্পের চিঠিটি যুক্তরাষ্ট্রের জন্য একটি সফল বিজনেস ডিলের ফলো আপ। ট্রাম্পের বার্তায় প্রতিরক্ষা চুক্তি যে তাগিদ দেওয়া হয়েছে তা মূলত বাংলাদেশের সামরিক বাহিনীকে মার্কিন প্রযুক্তির উপর দীর্ঘমেয়াদী নির্ভরশীল করার একটি নকশা। বাণিজ্য চুক্তির বিষয়ে যে সমালোচনা হচ্ছে তার সত্যতা অস্বীকার করার কোনো উপায় নেই। নির্বাচনের মাত্র 3 দিন আগে এই চুক্তিটি স্বাক্ষরের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার নবনির্বাচিত সরকারের হাত পা বেঁধে দিয়ে গেছে। তারেক রহমান সরকারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই চুক্তির ক্ষতিকর দিকগুলো থেকে বেরিয়ে আসার উপায় খোঁজা। তবে ট্রাম্পের এই ব্যক্তিগত চিঠির পর চুক্তি থেকে সরে আসা মানেই হবে হোয়াইট হাউসের সরাসরি বিরাগভাজন হওয়া, যা বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতির জন্য আত্মঘাতী হতে পারে। আবার নাম উল্লেখ না করলেও ইন্দো প্যাসিফিক অঞ্চলের মিত্র বলতে ট্রাম্প ভারত কি বুঝিয়েছেন? বাংলাদেশের নতুন সরকারের জন্য ভারতের সাথে সম্পর্কের রিসেট বা নতুন সূচনা অত্যন্ত প্রয়োজন। দেখা যাচ্ছে তারেক রহমানের প্রতি ট্রাম্পের এই অভিনন্দন বার্তাটি আসলে বাংলাদেশের জন্য একটি অগ্নি পরীক্ষা। ফোর্সেস পোল 2030 অনুযায়ী বাংলাদেশের সামরিক আধুনিকায়নের জন্য মার্কিন সরঞ্জাম অবশ্যই দরকার, কিন্তু তার বিনিময়ে বাংলাদেশ কি পররাষ্ট্রনীতির স্বার্থশাসন এবং চীনের সাথে গত বছরের 19 অক্টোবর নিজের ফেসবুক পেজে একটি বিস্ফোরক স্ট্যাটাস দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কিংস পার্টি বলে পরিচিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদের ওই স্ট্যাটাসটি বেশ আলোচনার জন্ম দিয়েছিল।
সেই স্ট্যাটাসে পিআর নিয়ে জামাত ইসলামের আন্দোলনকে একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছিলেন নাহিদ ইসলাম। ওই স্ট্যাটাসের 2.5 মাসের মধ্যেই নির্বাচনে লড়ার জন্য নাহিদের ভাষায় এক সময় যারা ছিলেন প্রতারক তাদের সাথেই জোট করে এনসিপি। 1 বছর আগে যাদের উদ্দেশ্যে বলেছিলেন জনগণ জামাতের উপর আস্থা রাখবে না, বছর ঘুরতে না ঘুরতেই সেই জামাতই এখন নাহিদের বড় ভরসা নির্বাচনে জেতার জন্য। জামাতের হাত ধরে নির্বাচনী বৈতরণী পার হতে চাওয়া নাহিদ ইসলাম এবার সরাসরি সেনাবাহিনী ও সেনাবাহিনীর সুপিরিয়র কমান্ডকে থ্রেট দিল। 8 ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার হওয়া নির্বাচনী বক্তব্যে নাহিদ ইসলাম যেন অন্তর্বর্তী সরকারের মুখপাত্র হিসেবে বক্তব্য দিলেন, তুলে ধরলেন কাদের অসহযোগিতার জন্য অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। জনাব নাহিদের দুঃখ, 2024 সালের 5ই আগস্ট জুডিশিয়ারি, সিভিল সার্ভিস ও পুলিশ বিভাগের শীর্ষ নেতৃত্ব ভেঙে পড়লেও ডিফেন্স সার্ভিস মানে প্রতিরক্ষা বাহিনী এখনো অটুট রয়েছে। নাহিদের অভিযোগ, বিভিন্ন বাহিনীর ভেতরে গুম, খুন, নির্যাতন, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত লুকিয়ে থাকা অপরাধীদের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে অপারেশন ডেভিল হ্যান্ড শুরু করেও অপরাধীদের শনাক্ত করা, অস্ত্র উদ্ধার, গ্রেপ্তারের মতো কোনো উল্লেখযোগ্য সাফল্য পায়নি অন্তর্বর্তী সরকার। তিনি খুব পরিষ্কারভাবে বলেছেন, নিরাপত্তা বাহিনীর ভেতরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসররা তথ্য আলামত নষ্ট করে গুম কমিশনের তদন্ত ও বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে এরা অসহযোগিতা করেই চলেছে। প্রশ্ন হলো, নির্বাচনের 3 দিন আগে হঠাৎ করে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে নাহিদ কেন এমন বিস্ফোরক মন্তব্য করলেন? এটি কি ভিন্ন কিছু ইঙ্গিত দেয়, নাকি আগের জামাত ইসলামের বিরুদ্ধে করা মন্তব্যের মতোই বাইরে এক ভিতরে আরেক কাহিনীকে তুলে ধরার ইঙ্গিত? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2025 সালের ফেব্রুয়ারিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ভারতীয় সাংবাদিক অর্কদেবকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, জামাত কিংবা চরমোনার মতো ইসলামপন্থী দলগুলো এবারে জনগণের সমর্থন পাবে না। এরপর 31শে জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে নাহিদ ইসলাম ডাকসু ভিপি ও শিপি নেতা সাদিক কায়েমের কড়া সমালোচনা করে পোস্ট দেন। ওই পোস্টে নাহিদ লিখেছিলেন, সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিলেন না, কিন্তু 5ই আগস্ট থেকে এই পরিচয় ব্যবহার করেছেন সাদিক কায়েম। জামাতের বিরুদ্ধে সবচেয়ে বিস্ফোরক স্ট্যাটাসটি নাহিদ দিয়েছিলেন গত বছরের 19 অক্টোবর। নাহিদের সেই স্ট্যাটাসের কড়া প্রতিবাদ জানিয়েছিল জামাত ইসলামী। ওই স্ট্যাটাসে নাহিদ লিখেছিলেন, জামাত ইসলামী শুরু করা তথাকথিত প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর আন্দোলন একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছুই না। নাহিদ তখন লিখেছিলেন, ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে লাঞ্ছিত করতে এবং জনগণের অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠন প্রশ্নে জাতীয় আলোচনাকে ভিন্ন খাতে সরিয়ে দিতে ইচ্ছাকৃতভাবে এর নকশা করা হয়েছে। জামাত ইসলামের তৎক্ষণাৎ নাহিদের এই বক্তব্যকে বালখিল্য সুলভ বক্তব্য বলে কড়া সমালোচনা করেছিল, কিন্তু সেই বালকদের নিয়ে 2.5 মাসের মধ্যে জোট করে জামাত। যে নাহিদ মনে করতো মানুষ জামাত ইসলামীকে মেনে নিবে না, তাকে এখন মন্ত্রী করার ঘোষণা দিয়েছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। 8 ফেব্রুয়ারি বিটিভিতে নাহিদ ইসলামের নির্বাচনী বক্তব্য প্রচার হয়। সেই বক্তব্যে এবার তিনি সরাসরি বিস্ফোরক মন্তব্য করেছেন সেনাবাহিনী সহ নিরাপত্তা বাহিনীগুলোর বিরুদ্ধে। 31.5 মিনিটের ওই বক্তব্য শুনে মনে হতে পারে নাহিদ ও তার দল এনসিপি যেন এখন সরকারি দলের ভূমিকায়, যত ক্ষোভ সরাসরি আওয়ামী লীগ আর ঘুরিয়ে পেঁচিয়ে বিএনপির বিরুদ্ধে। বক্তব্যের শুরুতে নাহিদ ইসলাম কেন জুলাই আন্দোলন হয়েছিল এবং কোন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে, সাথে কেন তার দল নির্বাচনে লড়ছে সেটির ব্যাখ্যা দেন। এরপর নাহিদ দাবি করেন, বহু সামরিক বেসামরিক আমলা ও বিচারক এখনো বহাল তবিয়তে আছে। জুডিশিয়ারি, সিভিল সার্ভিস ও পুলিশ বিভাগের শীর্ষ নেতৃত্ব ভেঙে পড়লেও ডিফেন্স সার্ভিস এখনো অটুট রয়েছে। তবে হাজার হাজার খুনি, লুটেরা, অপরাধী সেনানিবাসে আশ্রয় নেওয়া, সেখান থেকে নিরাপদে দেশান্তরিত হওয়া, কর্মস্থল থেকে কিছু জেনারেলের পালিয়ে যাওয়া, অবসরপ্রাপ্তদের বাইরের দেশে আশ্রয় নেওয়া ছিল অনাকাঙ্ক্ষিত।
নাহিদ দাবি করেন শেখ হাসিনাকে উৎখাতের পর এই সকল অপরাধীকে গ্রেফতার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে সারা দেশে সশস্ত্র বাহিনীকে নামানো হয়েছিল। অপারেশন ডেভিল হান্ট শুরু হলেও অপরাধীদের শনাক্ত করা, অস্ত্র উদ্ধার এবং গ্রেপ্তারের মতো কোনো উল্লেখযোগ্য কাজ হয়নি। লক্ষণীয় বিষয় হলো সরকারের কিংস পার্টির নেতা সরকারের ব্যর্থতা কিংবা সরকারের মিত্রদের মব সন্ত্রাসের বদলে সেনাবাহিনীকে দায়ী করছে। সেনাবাহিনীর বিরুদ্ধে আরো একটি গুরুতর অভিযোগ করেছেন নাহিদ ইসলাম, সেটি হলো গুম বিষয়ক কমিশন 1068টির বেশি অভিযোগ নিয়ে কাজ করছে। তার মতে দুঃখজনকভাবে নিরাপত্তা বাহিনীর ভেতরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসররা তথ্য ও আলামত নষ্ট করে তদন্ত ও বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে এরা অসহযোগিতা করছে বলে দাবি করেন এনসিপির এই নেতা। এই কারণে নাহিদ বলেন, বিভিন্ন বাহিনীর ভেতরে গুম, খুন, নির্যাতন, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত লুকিয়ে থাকা সকল অপরাধীকে শনাক্ত করা হবে। তদন্ত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত দায়ীদের বিচারের আওতায় এনে শাস্তির বিধান করা হবে। নাহিদ ইসলাম তার বক্তব্যে সেনাবাহিনী নিয়ে আরো বলেছেন, শেখ হাসিনা তার শাসনামলে সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রের বহিঃশত্রুর বিরুদ্ধে ব্যবহার না করে দলীয় স্বার্থে নিজ দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবহার করেছে। এর ফলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কার্যত দুর্বল ও অকার্যকর হয়ে পড়ে। প্রশ্ন হলো, নাহিদ সেনাবাহিনীর যে নেতৃত্বকে ইঙ্গিত করেছেন সেই শীর্ষ নেতৃত্বের অনেকটাই এখনো আগের মতোই রয়ে গেছে। তাহলে কি নাহিদ সেনাবাহিনীর সুপিরিয়র কমান্ডকে ইঙ্গিত করলেন? যদিও তিনি তার বক্তব্যে বর্তমান কিংবা সাবেক কোনো সেনা কর্মকর্তার নাম উল্লেখ করেনি। প্রশ্ন হলো, গত 18 মাসে কেন সেনাবাহিনীর উন্নতি হলো না? আবার সেই 18 মাসের সরকারে নাহিদ নিজেও ছিলেন। আবার নির্বাচনের একেবারে আগে কেন সেনাবাহিনীর বিরুদ্ধে নাহিদ কামান দাগালেন? বিচার থেকে প্রশাসন সবখানে শীর্ষ নেতৃত্ব ভেঙে পড়লেও শুধু প্রতিরক্ষা বাহিনীর নেতৃত্ব অটুট থাকায় নাহিদের দুঃখ বিলাসী বা কেন? দর্শক, এনসিপি জোট করেছে জামাত ইসলামীর সাথে, যে দলে কোনো নারী প্রার্থী নেই। অথচ নাহিদ বলেছেন নারীদের উচ্চ শিক্ষার জন্য তার দল আরো উদ্যোগ গ্রহণ করবে এবং নারীরা যাতে রাজনীতিতে আরো সুযোগ পায় সে ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে, যেটা জুলাই সনদে তাদের প্রস্তাবনা ছিল বলে তিনি দাবি করেছেন। নারীদের দাবি অন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না থাকার কারণে তারা সেটা এবার বাস্তবায়ন করতে পারেনি। প্রশ্ন হলো, নারী নেতৃত্ব নিয়ে নাহিদ যদি এতই সোচ্চার, তারা কেন নারীর শীর্ষ নেতৃত্ব স্বীকার করে না এমন একটি দলের সাথে জোট করলো? শেষ দিকে এসে নাম না নিলেও কৌশলে বিএনপির দিকে ইঙ্গিত করে বক্তব্য দেন নাহিদ ইসলাম। বলেন, গত 1.5 বছরে দেখেছেন কারা সংস্কারের বিরোধিতা করেছে, কারা নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার বিরোধিতা করেছে, কারা পুরনো অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থাকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছে। দর্শক, নির্বাচনের আর আছে মাত্র 3 দিন। এমন সময় বিটিভিতে নির্বাচনী বক্তব্য দিয়ে কেন সেনা ও প্রতিরক্ষা বাহিনীকে এক হাত নিলেন নাহিদ ইসলাম? কেন রাগঢাক না রেখে বলেন অন্তর্বর্তী সরকারকে বাহিনীগুলোর কর্মকর্তারা অসহযোগিতা করেছে? গত 18 মাসে অন্তর্বর্তী সরকারের যে ব্যর্থতা, তার তেমন কিছুই দেখেন না নাহিদ ইসলাম। যেটুকু আছে সেটুকুর দায় বাহিনীগুলোর অসহযোগিতার উপর চাপালেন। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।